আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকলে তারা জাতীয় নির্বাচন হতে দেবেন না। এদিকে সন্ধ্যার পরেই সুখবর পেল শেখ হাসিনা। এবার একাধিক মামলা থেকে শেখ হাসিনাকে খালাস করলেন তিনি। এবার সত্যি সত্যি একে একে বের হয়ে আসতে শুরু করেছে ভুয়া মামলার সেই হদিস। হত্যাকাণ্ডের এই মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 42 জন। মামলা বাতিল করে দেওয়া হলো। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওসমান হাদির গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে 50 লক্ষ টাকা জড়িত। বিপ্লব মঞ্চের ওসমান হাদি গতকাল গুলিবিদ্ধ হয়েছেন। তিনি জীবন মৃত্যু সন্ধিক্ষণে তাকে কারা হত্যা করার চেষ্টা করেছিল, কারা তাকে প্রকাশ্য দিবালোকে গুলি করেছে, এই নিয়ে প্রশ্ন হচ্ছে। এবং শুধু ওসমান হাদি না, তারা আরও কয়েকটা প্রয়োজনে লাশ ফেলবার সিদ্ধান্ত নিয়েছে। শরীফ ওসমান হাদির ঘটনায় শেষ পর্যন্ত বিএনপি ফেসে যাচ্ছে। 24 ঘন্টায় বিএনপির অনেক বড় ক্ষতি হয়ে গেছে। বিএনপির উপর এক ধরনের গজব, অপরাধ না করলেও জনতার আদালতে অপরাধী হিসেবে প্রমাণিত হয়। প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে এখান থেকে অনেক মূল্যবান তথ্য জানতে পারবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি। রাজনীতিতে ভয়ঙ্কর ভূমিকম্প আসছে। বাংলাদেশের সামনে অপেক্ষা করছে কঠিন দুঃসময়। কারণ কথাগুলো বা এই যে অভিযোগগুলো, এটা কোনো ইউটিউবারের নয়, কোনো ফেসবুক অ্যাক্টিভিস্টের নয়, মানে কোনো সাধারণ মানুষের মুখ থেকে শোনা কথা নয়। অভিযোগগুলো করেছেন সাবেক প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়, যিনি এখন প্রাচীনতম দল বাংলাদেশ আওয়ামী লীগের অনেক বিষয় নিয়েই কথা বলছেন বা কাজ করছেন বলেই জানা যায়। কি বলেছেন জয়? জয় বলেছেন ইউনূস দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। বিরাট অভিযোগ। বলেছেন ইউনূস টাকা পাচার করছেন, টাকা পাচার হচ্ছে আজারবাইজান হয়ে, এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে সাজানো নাটক। মোটা দাগি 3টি কথা তিনি বলেছেন। এখন এটুকু শুনে আপনার মনে আসলে কি প্রতিক্রিয়া হচ্ছে, এটি তো এই মুহূর্তে আমি বলতে পারছি না। তবে জানতে চাই, একটা প্রশ্ন কি উঠছে না, যিনি নির্বাচন আয়োজন করছেন, যিনি ইউনিক নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন করবেন বলে বারবার জাতিকে প্রতিশ্রুতি দিচ্ছেন, সত্যি যদি তিনি পালানোর পথে থাকেন, মানে জয়ের কথা যদি, অভিযোগ যদি সত্য হয়, তাহলে এই যে ভোট, এটি যদি হয়, এই ভোটের ভালো মন্দ নিয়ে তার কি কোনো দায়বদ্ধতা থাকবে না থাকার কথা? প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বাংলাদেশের বর্তমান রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়টা হয়তো আপনি মিস করবেন। কারণ কথাগুলো খুব গুরুত্বপূর্ণ সময়ের নিরিখে। সজীব ওয়াজেদ জয় এসব কথা বলেছেন CNN নিউজ 18 নামক মিডিয়াকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারের কথাগুলো তিনি বলেছেন। প্রথমেই বলি, ইউনূস সম্পর্কে কি বিস্ফোরক তথ্য দিয়েছেন জয়। কিছু তো শুনেছেন আপনারা, যে তিনি পালিয়ে যাবেন, অর্থ পাচার করছেন, এগুলো। আরো বলছেন জয়ের দাবি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার চলছে সেটি নিরপেক্ষ নয়। এই কথা তো আসলে এখন রাজনীতির মাঠে আরো অনেকেই বলছেন। সর্বোপরি জয় বলছেন ইউনূস নাকি দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। ওই যে বলেছি আগে, জয়ের ভাষায় ইউনূস বাংলাদেশে নিজের ব্যবসা বিক্রি করছেন। ব্যবসা বিক্রি মানেই তো গ্রামীণ ব্যাংকের সকল কিছু, আর প্রধান উপদেষ্টা হয়ে যত 30, 35, 37টা ব্যবসার লাইসেন্স নিয়েছেন বা ব্যবসার পরিধি বাড়িয়েছেন, সেগুলো নিশ্চয়ই জানি না, তিনি নিশ্চয়ই তার তথ্যের ভিত্তিতে কথা বলেছেন। এবং জয় বলছেন তিনি টাকা সরানোর চেষ্টা করছেন। এখন ব্যবসা বিক্রি করে দিলে সেই টাকা তো এই দেশে তিনি রেখে যাবেন না। ইউনূসের কোনো টাকা তো এই দেশের সাধারণ মানুষের কল্যাণে কখনো লাগেনি। 2 টাকা হোক আর 2000 হোক আর 200 কোটি হোক, সেটা তারই কাজে লাগবে, তিনি যেখানে থাকবেন সেখানেই যাবে। যে কারণেই জয় হয়তো অভিযোগ তুলেছেন যে আজারবাইজান হয়ে অর্থ পাচারের অভিযোগটি তিনি করলেন। এটি আরেকটি, মানে 2 দিয়ে 4 যদি মেলাতে চান, সেটি হচ্ছে আজারবাইজানের সরকার প্রধানের 2 কন্যা কয়েকদিন আগে ইউনূসের সঙ্গে তার সরকারি দপ্তরে দেখা করেছেন। কোন ক্রাইটেরিয়ায়, কোন ক্যাটাগরিতে তারা এইভাবে সাক্ষাৎ পান বলা মুশকিল। আমরা তো অভিযোগ শুনেছি, আমাদের দেশের ব্যবসায়ীরা, শীর্ষ ব্যবসায়ীরা, বিজিএমই এর প্রেসিডেন্টরা 4 মাস 5 মাসে ইউনূস সাহেবের একটা অ্যাপয়েন্টমেন্ট পান না। কিন্তু বাইরে থেকে, আমি আগেও বলেছি, সলিমুদ্দি কলিমুদ্দি টাইপের কেউ আসলেও তার সাক্ষাৎ পান। কারণ এর সঙ্গে ওই যে মেটিকুলাস ডিজাইনের নানান যোগসূত্র কিন্তু আপনি তৈরি করতে পারেন, মেলাতে পারেন।
এবং যেহেতু জয় অভিযোগ তুলেছেন যে আজারবাইজান হয়ে, তো আজারবাইজানের প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রীর যে মেয়ে এসছেন তাদেরকে দেখলাম একেবারে রাষ্ট্রীয় মর্যাদার মতো করে সেই যে গ্রাফিতি সারা বিশ্বে উনি বাণিজ্য করে বেড়ালেন, মার্কেটিং করে বেড়ালেন। দেননি শুধু তিনি দুইজনকে, আমার জানা মতে, এক দেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, আর দেননি হচ্ছে আপনার সম্প্রতি এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে। কারণ শেরিং তোবগে এবং মোদীর ভিতরে তো এক ধরনের সমন্বয়, একই পাঠাতো নেতারা আছেন, এই কারণে দেননি। বাকি সবাইকে তিনি এই গ্রাফিতি দিয়েছেন, পাকিস্তান থেকে শুরু করে একেবারে হিল্লি দিল্লি বাদে বাকি সবাইকে। যাই হোক, জয় বলেছেন, মানে ওই কারণেই কথাগুলো বললাম যে 2 2 4 কি আসলে হতে পারে কিনা আপনারা বিবেচনা করবেন। জয় বলেছেন ইউনুস শেষ পর্যন্ত ফ্রান্সে গিয়ে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন। জানি না তার এই জানার বা এই তথ্যের ভিত্তি কি, তবে এটি অনেকেই বলেন। ফ্রান্সে তার বাড়ি আছে, সেখানেই তিনি যাবেন, অন্য কোথাও তার ঠাঁই হবে না। এটি গত 3-4 মাস ধরে আলোচনা হচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমি নিজেও দেখেছি। প্রিয় দর্শক, এই অভিযোগগুলো যেগুলো এতক্ষণ বললাম সত্য না মিথ্যা, সেটা কিন্তু আপনি আমি যাচাই করতে পারবো না। সেটি যাচাই করবে আইন এবং সময়, তাও সময় মতো। কিন্তু প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের প্রধানের বিরুদ্ধে যদি এমন অভিযোগ ওঠে, তাহলে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে? ইউনিক নির্বাচন কতটা নিরপেক্ষ হবে? কেমন হবে বা কেমন হতে পারে? এই প্রশ্নগুলো কিন্তু আসে। দেখা যাক নির্বাচন নিয়ে জয় আর কি বলেছেন। জয় সরাসরি বলেছেন 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচন হবে পুরোপুরি সাজানো, কারচুপিপূর্ণ। এই ধরনের কথা বা সমার্থক শব্দ ব্যবহার করে অনেক রাজনৈতিক বিশ্লেষকও কথা বলছেন, টকশোর টকাররা কথা বলছেন, এবং রাজনীতির মাঠে অনেক বক্তৃতায় অনেকে এটি বলছেন। সজীব ওয়াজেদ জয়ের ভাষায় বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচন করা হচ্ছে। শুধু আওয়ামী লীগ নয়, বামপন্থী কিছু দলকেও নির্বাচন থেকে বাইরে রাখা হচ্ছে বলে জয় উল্লেখ করেছেন। এই সাক্ষাৎকারে বিএনপি এবং জামাত প্রসঙ্গে কথা বলেছেন সজীব ওয়াজেদ জয়। আমি মনে করি এই সাক্ষাৎকারের এটি অত্যন্ত কৌশলগত একটি অংশ বা উত্তর, যেটি জানা গেল জয়ের মুখ থেকে। জয় স্পষ্টভাবে দুটি দলকে আলাদা করেছেন, দুটি দল সম্পর্কে পৃথক মূল্যায়ন করেছেন। বিএনপি সম্পর্কে জয় বলেছেন বিএনপি তাদের মানে আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ, শত্রু নয়। দর্শক, আমি আবার বলছি, জয় বলেছেন বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ, শত্রু নয়। আমার কাছে মনে হয়েছে এটি এই সময়ের খুবই ইঙ্গিতপূর্ণ স্টেটমেন্ট, পলিটিক্যাল স্টেটমেন্ট। জামাত ইসলামী সম্পর্কে জয়ের অবস্থান এবং মূল্যায়ন দেখলাম কঠোর। তিনি বলেছেন জামাত আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু। জয় বলেন জামাত বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, এটি আমরা সকলেই জানি, এবং এই কথাটা এখন অনেকেই বলছেন, এবং এই দলের নানান লক্ষণ নিয়ে অনেকে গভীর আশঙ্কা প্রকাশ করতে শুরু করেছেন। এর ভিতরে জয় সরাসরি এভাবে বললেন। জয় আরো বলছেন, এবং তারা মানে জামাত ক্ষমতায় এলে বাংলাদেশকে ইসলামিস্ট রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করবে। এটি জয় বলেছেন। আসলে এটা কিন্তু ইতিমধ্যেই আওয়ামী লীগ মানে জামাতে ইসলামের অনেক নেতার কথায় বক্তৃতায় সরব হতে শুরু করেছে, আমরা অনেকেই শুনছি, আপনিও নিশ্চয়ই শুনে থাকবেন। জয় সতর্ক করে বলেছেন এই নির্বাচন যদি এভাবেই হয়, মানে যেভাবে ইউনুস সাহেব করতে চলেছেন সেভাবেই যদি হয়, তাহলে বাংলাদেশ জামাতের প্রভাবের দিকে চলে যেতে পারে। এটাও অনেকেই বলছেন জামাতকে ক্ষমতায় বসানোর একটি নীল নকশার নির্বাচনের দিকেই ক্রমশ এগিয়ে যাচ্ছেন ইউনুস সাহেব, এবং সেখানে বিএনপিও হালে পানি পাচ্ছে না রাজনীতির মাঠে, এমন আলোচনা কিন্তু নানান জায়গায় উচ্চারিত হচ্ছে। প্রিয় দর্শক, এখন প্রশ্নটা কিন্তু খুব সোজা, কারণ প্রেক্ষাপটটা দেখুন, আওয়ামী লীগ নিষিদ্ধ, নির্বাচন হচ্ছে অন্তর্বর্তী সরকারের অধীনে, যেখানে আওয়ামী লীগ নির্বাচন অংশ নিচ্ছে না, জাতীয় পার্টি শেষ পর্যন্ত অংশ নেবে কিনা বলা যায় না, বামপন্থী কয়েকটি দল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না, এবং প্রধান উপদেষ্টার বিরুদ্ধে দেশ ছাড়ার অভিযোগ তুলছেন আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। জামাত নির্বাচনে বেটার পজিশনে আছে, পজিশন পাচ্ছে, সরকারের তরফ থেকে সাপোর্ট পাচ্ছে, এটি আমরা সকলেই দেখছি। কিন্তু ওই যে কয়েকটি দল নির্বাচনের বাইরে আছে, এই সব প্রেক্ষাপট যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে আপনি কি বলবেন? এটা কি সত্যিকার অর্থে গণতন্ত্রের চেহারা, নাকি নতুন ধরনের কোন রাজনৈতিক পুনর্বিন্যাস যেটা মেটিকুলাসলি ডিজাইনের অংশ হতে পারে? এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, হয়তো কারো কাছেই নেই, আজকে নেই। আজকে এই প্রশ্নের উত্তর আমার ধারণা কারো কাছে নেই, যাদের কাছে আছে তারা মুখ খুলবে না। কিন্তু একটা বিষয় নিশ্চিত, বাংলাদেশের রাজনীতি এখন সবচেয়ে অনিশ্চিত এবং বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে আছে। সজীব ওয়াজেদ জয়ের অভিযোগগুলো সম্পর্কে আপনাদের বক্তব্য কি? এসব কথা কতটা বিশ্বাসযোগ্য বলে মনে করেন, নাকি আপনারাও মনে করেন এগুলো রাজনৈতিক চাপ তৈরির কৌশল, কিংবা আগামী নির্বাচনটা কেবলই পছন্দের দলের কাছে ক্ষমতা হস্তান্তরের নতুন ছক মাত্র, যে ছকটা গোপনে এঁকে চলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস?
জামাত নিয়ে যে ভয়ের কথা, হুমকির কথা জয় বলেছেন, সেই সতর্কবার্তা কি উপেক্ষা করার মতো? অভিযোগগুলো কি কেবলই রাজনৈতিক চাল, নাকি এর ভেতরে আরো বড় কিছু চলছে বা আরো বড় কিছু আছে? বাংলাদেশে ঢাকা ৮ আসনে নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে যে একরকমের টার্গেট করে সুনির্দিষ্টভাবে লক্ষ্য স্থির করে তার উপর গুলি চালানো হয়েছে এবং তাকে হত্যা প্রচেষ্টা চালানো হয়েছে, অর্থাৎ একরকমের টার্গেট কিলিং প্রচেষ্টার শিকার হয়েছেন হাদি। সেটা হাদিকে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় শুক্রবার একেবারে দিনে দুপুরে যখন মোটরসাইকেল থেকে গুলি করে চলে যাওয়া হয়, তারপর থেকেই আসলে বুঝতে কোনো অসুবিধা হচ্ছিল না এবং খুব স্বাভাবিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণার 24 ঘন্টার কম সময়ের মধ্যে যখন হাদির মতো আগস্টের আন্দোলনের পর থেকে সারা বাংলাদেশে পরিচিতি পাওয়া একজন প্রার্থীকে এভাবে গুলি করা হলো লক্ষ্য স্থির করে, তখন থেকেই সচেতন সকলেই বা পর্যবেক্ষকরা সকলেই কিংবা এমনকি সাধারণ মানুষ প্রশ্ন তুলছিলেন যে হাদি কি শেষ? হাদির পরে কে? মানে একরকম কি হাই প্রোফাইল প্রার্থী যাদেরকে দেশের মানুষ চেনে তাদেরকে লক্ষ্য স্থির করে করে এভাবে গুলি চালিয়ে হত্যা করে নির্বাচন বানচাল করা, নির্বাচন পিছিয়ে দেওয়া কিংবা সারা দেশকে অস্থিতিশীল করার একটা প্রচেষ্টা শুরু হলো কিনা হাদিকে লক্ষ্য করে গুলি চালানোর মাধ্যমে? হাদিদের একরকমের রাজনৈতিক সহকর্মী গণ অধিকার পরিষদ ভিপি নুরুর যে দল, নুরুল হক নুরুর দল গণ অধিকার পরিষদ, তার যে সাধারণ সম্পাদক রাশেদ খান, এই রাশেদ খান হাদির ওপর গুলি চলার মানে শুক্রবারের 3 দিন আগেই তিনি ঝিনাইদহে গত 9ই ডিসেম্বর এক সভায় গিয়ে নির্বাচনী জনসভায় গিয়ে বলেছিলেন যে নির্বাচন বানচালে 50 জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে এবং তখন সেটা কিন্তু পত্রিকায় শিরোনাম হয়েছিল, যেমন ধরুন ইত্তেফাক পত্রিকায় শিরোনাম করেছে এবং তারা সেদিনই লিখেছিল, সেই 9 তারিখে লিখেছিল যে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন যে গণ অভ্যুত্থানের পর যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে প্রত্যেক দলের প্রার্থীদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব, কারণ আওয়ামী লীগের এক ধরনের চক্রান্ত রয়েছে যে যারা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে এরকম 50 জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে। আমি এমন তথ্য পেয়েছি, মানে রাশেদ খান বলছেন তিনি এমন তথ্য পেয়েছেন, আরো তথ্য তিনি পেয়েছেন যে যারা প্রার্থী রয়েছেন তাদের গুপ্ত হত্যা করার প্ল্যান আওয়ামী লীগের রয়েছে, এভাবে নির্বাচন বানচালের চক্রান্ত তাদের রয়েছে। এই কথাগুলো যখন রাশেদ খানের কথার বরাত দিয়ে হাদি টার্গেট কিলিং এর একরকমের মানে কিলিং প্রচেষ্টার একরকমের সরাসরি শিকার হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে ব্যাপক আলোচনা চলছে যে সত্যি এরকম তালিকা করে হত্যা প্রচেষ্টা চালানো হচ্ছে কিনা, কারণ কোনোভাবেই কোনো সূত্র মতেই হাদির ঘটনাকে আসলে একটা একক বা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ভাববার সুযোগ নাই, বিশেষভাবে তখন যখন এখন মানে শুক্রবারেই কিন্তু ফ্যাক্ট চেকিং একটা প্রতিষ্ঠান, আমি সেদিনই নাম জেনেছি, দ্য ডিসেন্ট এবং যুক্তরাজ্য প্রবাসী আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সাইর মিলে ফেসবুকে ঘোষণা দিলেন যে হাদিকে যারা হামলা করেছেন যে দুজন তাদের সিসিটিভি ফুটেজ দেখে তারা বের করেছেন যে এই সিসিটিভি ফুটেজ যেই লোককে দেখা যাচ্ছে সেই লোকটি ইনকিলাব কালচারাল সেন্টারের সিসিটিভি ফুটেজেও উপস্থিত এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফেসবুক ইনস্টাগ্রামে তার অ্যাকাউন্ট এবং এসব বিবেচনা করে তারা চিহ্নিত করেছেন যে ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ এবং এই ফয়সাল করিম মাসুদ আদাবর থানা ছাত্রলীগের পদাধিকারী ছিলেন, মানে তিনি আদাবর থানা ছাত্রলীগের একজন সদস্য ছিলেন। প্রথম আলো কিন্তু এই খবরটি নিশ্চিত করেছে এবং তারা বলছে যে এই ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন কে এই ফয়সাল করিম দাউদ, সেখানে তারা নিশ্চিত করছে যে পুলিশ শনাক্ত করেছেন যে ওসমান হাদিকে যিনি গুলি করেছেন সেই সন্দেহভাজন ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। প্রথম আলো খোঁজ নিয়ে জানতে পেরেছে ফয়সাল করিম নামের এই ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ, যেটা কিনা নিষিদ্ধ, সেই নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 2019 সালের 11ই মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতেও তিনি সদস্য হয়েছিলেন। এখন প্রথম আলো তার মানে পুলিশও একেই প্রধান হামলাকারী বলে মনে করছে। স্বরাষ্ট্র উপদেষ্টার তরফে এখনই এরই মধ্যে 1.5 কোটি টাকা 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে যিনি এই ফয়সাল করিম মাসুদ বা দাউদ খানকে ধরিয়ে দিতে পারবেন তার জন্য। কিন্তু এই যে ছাত্রলীগ করা ব্যক্তি, শুক্রবার দিনে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা সমর্থকেরা হাদির যারা জনসংযোগে একেবারে ঘনিষ্ঠভাবে কাজ করছিলেন তারা সিসিটিভি ফুটেজ দেখেই চিহ্নিত করে বলেন যে এই ব্যক্তিরা হাদির সঙ্গে মিলে তাদের দলের সঙ্গে মিলে ঘনিষ্ঠভাবে নির্বাচনী প্রচারণায় গত কয়েক সপ্তাহ ধরে কাজ করছিলেন। তার মানে ছাত্রলীগের পদাধিকারী একজন যাকে কিনা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান জুলকারনাইন সাইর হামলার কয়েক ঘন্টার মধ্যে চিহ্নিত করতে পারলেন ছাত্রলীগের আদাবর থানার পদাধিকারী এবং এখন প্রথম আলো বলছে কেন্দ্রীয় কমিটিতেও থাকা একজন সদস্য হিসেবে, তাকে কিনা ইনকিলাব মঞ্চের কোনো নেতা কর্মী কিংবা ওসমান হাদির মতো একজন নেতা
শনাক্ত করতে পারেন নাই এবং এই ব্যক্তি এই সাবেক ছাত্রলীগ নেতা কয়েক সপ্তাহ ধরে হাদির সঙ্গে কাজ করছিলেন। কাজেই এখন একটা পক্ষ প্রশ্ন তুলছেন যে এটা তো গুপ্ত রাজনীতির কৌশল, কাজেই বুঝতে বাকি থাকে না এই ফয়সাল করিম মাসুদ আসলে ছাত্রলীগের মধ্যে থাকা কোন রাজনীতির অনুসারী ছিলেন। কিন্তু কৌতূহলোদ্দীপক ব্যাপার হচ্ছে যে এখন ছাত্র শিবির নেতা কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম নোয়াখালীর এক জনসভায় দাঁড়িয়ে শনিবার দিন উল্টো বলেছেন যে গুপ্ত বাহিনীর হামলার শিকার হয়েছেন ওসমান হাদি। মানে ছাত্র শিবিরই এখন বলছেন যে একটা গুপ্ত বাহিনী ওসমান হাদিকে হামলা করেছেন। এখন তাহলে তারা ছাত্র শিবির কাদেরকে গুপ্ত বাহিনী হিসেবে চিহ্নিত করে সে প্রশ্নটা করতেই হয়। কিন্তু যুক্তিসঙ্গত যে প্রশ্ন উঠে এসেছে এই প্রসঙ্গে প্রথম আলো তুলেছে এবং আমার দেশ পত্রিকাও এই খবরটি করছে যে কিভাবে পিস্তল সহ ধরা পড়ার পরেও এই ফয়সাল করিম মাসুদ, যাকে কিনা ছাত্রলীগ নেতা হিসেবে এখন চিহ্নিত করা হচ্ছে, তিনি 2024 সালের নভেম্বরে আদাবরের এক স্কুলে অস্ত্র শস্ত্র সহ ঢুকে 17 লাখ টাকা লুট এবং ডাকাতির চেষ্টা করেছিলেন এবং সে মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম তখন কিন্তু র্যাবের হাতে অস্ত্র সহ গ্রেফতার হয়েছিলেন। কিন্তু মাত্র মাসখানেক থাকবার পরেই নাকি গ্রেফতার, তিনি জামিনে ছাড়া পেয়ে যান এবং এখন আমার দেশ বলছে পিস্তল সহ গ্রেফতারের 1 মাস পরেই জামিন পান হাদিকে গুলি করা ফয়সাল। কাজেই সত্যি তো এই ফয়সাল ছাত্রলীগ নেতারা যখন প্রাণ ভয়ে, মবের ভয়ে এবং পুলিশের ভয়ে, হামলা মামলার ভয়ে, মানে আগস্টের 5 তারিখ থেকে প্রাণ ভয়ে প্রাণ বাঁচাতে দিক বিদিক ছুটছেন, তখন কিনা ফয়সাল মহাল তবিয়তে যেই আদাবরে তিনি বরাবর ছাত্রলীগের রাজনীতি করে এসেছেন সেই আদাবরে অস্ত্র শস্ত্র নিয়ে প্রাইভেট অফিসে ঢুকে ডাকাতি আর লুটপাট করতে যাচ্ছেন, তারপর তাকে ধরে ফেলা হচ্ছে, কিন্তু তিনি আবার 1 মাসের কম সময়ে জামিন পেয়ে যাচ্ছেন। কাজেই নানা রকম প্রশ্ন উঠছে যে কোন সে বাহিনী, কারা এসব টার্গেট কিলিং ঘটাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস শনিবার যমুনায় দেখা করেছেন ওসমান হাদির পরিবার, তার বোন, ভাই সহ তার পরিবারের সদস্যদের সঙ্গে এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস তখন 3 দলের নেতৃবৃন্দকে ডেকেছিলেন, বিএনপি, জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই 3 দলকে তিনি অভ্যুত্থান বিরোধী শক্তির যে কোনো ষড়যন্ত্রের বিষয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এটা জানিয়েছেন যে তাদের কাছে এখন যে তথ্য আছে, মানে ওসমান হাদির ওপর এই হত্যার চেষ্টা হওয়ার আগে কোনো তথ্য পান নাই প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকার, কিন্তু এখন তাদের কাছে যে তথ্য আছে তাতে তারা জানতে পারছেন এই পুরো ঘটনা একটা গভীর ষড়যন্ত্রের ফসল এবং সেটা নির্বাচন বানচাল করার গভীর ষড়যন্ত্র। এবং তারা আরো জানতে পারছেন যে ষড়যন্ত্রকারীরা এখন প্রশিক্ষিত শুটার ভাড়া করছে। তার মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু সরাসরি বললেন যে টার্গেট কিলিং এর ঘটনার একটা প্রস্তুতি আছে এবং টার্গেট কিলিং এর ঘটনা বাস্তবায়নে একটা পক্ষ, মানে তিনি আওয়ামী লীগকে ইঙ্গিত করছেন, একটা পক্ষ রীতিমতো শুটার ভাড়া করে ফেলেছে, এই খবর এখন তাদের কাছে আছে। এখন তো তার মানে সরকারের এই 50 জন, মানে কোন 50 জনের তালিকার কথা বলছেন রাশেদ খান, সেই তালিকা নিয়ে কাজ করা উচিত এবং সুনির্দিষ্টভাবে ওই প্রার্থীদের নিরাপত্তা দেওয়া উচিত। আসলে সরকারকে তো একটা নির্বাচন অনুষ্ঠান করতে হলে নির্বাচনের সকল প্রার্থীকেই নিরাপত্তা দিতে হবে। আমার দেশ পত্রিকা, মানে বাংলাদেশের শীর্ষস্থানীয় জামায়াতপন্থী পত্রিকা, যেটির একরকম ওই রাজনীতির বয়ান এবং ওই রাজনৈতিক শক্তিটির কাছে যেসব খবর আছে তারা কি করে বিভিন্ন খবর বিশ্লেষণ করছে সেটা বুঝতে যে পত্রিকাটি পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান শনিবার হাদির ওপর হামলার প্রতিবাদ সমাবেশে গিয়ে বলেছেন যে তিনি হাদি সুস্থ না হওয়া পর্যন্ত, অর্থাৎ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন যে তিনি ওসমান হাদি সুস্থ হয়ে না ফেরা পর্যন্ত হাদির সকল অসমাপ্ত কাজ তিনি সমাপ্ত করার চেষ্টা চালিয়ে যাবেন। সেই মাহমুদুর রহমানের পত্রিকায় লেখা হচ্ছে যে কিলিং টার্গেটে জুলাই যোদ্ধারা, হাদি সহ 3 জনের ওপর হামলার আগাম তথ্য নাকি সরকারকে জানানো হয়েছিল। তার মানে ডক্টর ইউনূস যে এখন বলছেন যে এখন তাদের কাছে তথ্য আছে, কথাটা তার মানে ঠিক নয়। আমার দেশ পত্রিকা লিখছে শরীফ ওসমান হাদি সহ শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধার ওপর হত্যার উদ্দেশ্যে হামলা হতে পারে এমন স্পর্শকাতর গুরুত্বপূর্ণ তথ্য সরকারকে আগেই জানানো হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগ সংশ্লিষ্টদের। আমার দেশ বলছে যে টার্গেট কিলিং এর তালিকায় হাদি ছাড়াও এনসিপির হাসনাত আব্দুল্লাহ এবং আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ আরো কয়েকজন জুলাই সংগঠকের ওপর হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়। পত্রিকাটি লিখছে যে সেপ্টেম্বরে যুক্তরাজ্য প্রবাসী জনৈক আইনজীবীর সূত্রে প্রাপ্ত এ সংক্রান্ত তথ্য যথাসময়ে সরকারের গোয়েন্দা সংস্থা সহ উচ্চ পর্যায়ের কাছেও পৌঁছে দেওয়া হয়। এমনকি খোদ ওসমান হাদি সহ 3 জুলাই যোদ্ধা নিজেরাই হুমকির বিষয়টি সরকারের দায়িত্বশীলদের নজরে আনেন। আইনজীবী বলেছিলেন যে তিনি পেশাগত কাজে বিশ্বের কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ সিকিউরিটি এজেন্সির সঙ্গে যুক্ত থাকায় তার কাছে স্পর্শকাতর এসব তথ্য এসেছিল
কিন্তু দ্রুততম সময়ে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে বিপদ আসন্ন বলে সতর্ক করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। দেখেন, ওসমান হাদি কিন্তু 14ই ডিসেম্বরের দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েই বলে দিয়েছিলেন যে তার কাছে বিদেশের বিভিন্ন দেশ থেকে অন্তত 30টি নাম্বারের মাধ্যমে টেক্সটে এবং ফোনে হত্যার হুমকি আসছে, তার পরিবারের দিকে নজর রাখা হচ্ছে, তার স্ত্রী মা বোনকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে আর তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। অথচ সরকার যেমন ওসমান হাদির বিশেষ কোনো নিরাপত্তার ব্যবস্থা করেন নাই, তেমনি ব্যারিস্টার ফুয়াদ কিংবা হাসনাত আব্দুল্লাহর জন্যও কিন্তু বিশেষ নিরাপত্তার ব্যবস্থা হয় নাই। প্রধান উপদেষ্টা ওসমান হাদির ওপর হামলার ঘটনার পর শুক্রবারে নির্দেশনা দিয়েছেন বিশেষভাবে জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত ছাত্র নেতাদের, তরুণ নেতাদের যাতে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আর স্বরাষ্ট্র উপদেষ্টা শনিবার ঘোষণা দিয়েছেন যে নির্বাচনে যারা প্রার্থী হচ্ছেন তারা যদি চান তাদেরকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে। এভাবে নিরাপত্তার ব্যবস্থা করার কথা বলছে সরকার, কিন্তু সরকার এই টার্গেট কিলিং থেকে নির্বাচনের প্রার্থীদেরকে নিরাপদ করতে কি করছে সেটা যেমন জানা যায় না, তেমনি প্রধান উপদেষ্টা যে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বিএনপি, জামাত, এনসিপি কে এই কথা বললেন এবং বলে জানিয়ে দিলেন যে ষড়যন্ত্রকারীরা প্রশিক্ষিত শুটার নিয়োগ করেছে, সেটা ঠেকাতে কি ব্যবস্থা নেওয়া হবে এবং 3 দলের ঐক্যের মাধ্যমে কি করে প্রশিক্ষিত শুটারের হাত থেকে টার্গেট কিলিং পরিকল্পনা থেকে বাঁচা যাবে, সেই প্রশ্নেরও কোনো জবাব মেলে না। জবাব মেলে না যে প্রধান উপদেষ্টা, জাতীয় নাগরিক পার্টি, রাশেদ খান এরা ঢালাওভাবে আওয়ামী লীগকে দোষারোপ করতে চাইছেন বটে, কিন্তু ছাত্রলীগের যেই কর্মীটি ওসমান হাদির সঙ্গে মিলে তার নির্বাচনী প্রচারণায় জড়িত হয়ে পড়েছিলেন, তিনি এত বহাল তবিয়তে নিরাপদে কি করে ঘুরছিলেন? কেউ কেন তাকে চিহ্নিত করে পুলিশের হাতে সোপর্দ করলো না? ওসমান হাদি কেন তার সঙ্গে ঘনিষ্ঠভাবে নির্বাচনের প্রচার কাজ চালিয়ে যেতে রাজি হলেন? প্রশ্নের জবাব পাওয়া যায় না। কেন এই তথাকথিত ছাত্রলীগ কর্মীটি 2024 সালের নভেম্বরেও অস্ত্র শস্ত্র সহ ডাকাতি করে বেড়াতে পারে এবং ডাকাতির পর ধরা পড়লেও, অস্ত্র সহ ধরা পড়লেও জামিনে মুক্তি পেয়ে যায়? কাজেই অনেক প্রশ্নের উত্তর মিলছে না। দেশকে কেউ অস্থিতিশীল করতে চাইছে তা নিশ্চিত। আশঙ্কার শতভাগ কারণ আছে যে ওসমান হাদিকে দিয়ে যে টার্গেট কিলিং প্রচেষ্টার শুরু হলো সেটা ওসমান হাদিকে দিয়েই হয়তো শেষ হবে না, কিন্তু গভীর ষড়যন্ত্রের পেছনে কারা আছে সেটা জানবার কৌতূহল থেকেই যাচ্ছে। গুলিতে মারাত্মকভাবে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা এখনো আশঙ্কাজনক। উনি এবার কেয়ার হাসপাতালে আছেন। ওনার অবস্থার আর বেশি অবনতি হয়নি, কিন্তু উন্নতিও খুব একটা হয়নি। উনি নিবিড় পর্যবেক্ষণে আছেন। ডাক্তাররা বলেছেন 72 ঘন্টা যাওয়ার আগে তেমন কিছু বলা যাবে না। আমরা ওনার সুস্বাস্থ্য কামনা করছি এবং আমরা চাচ্ছি যে উনি ওনার মতো করেই আগে যেমনটি ছিলেন সেভাবেই সুস্থ হয়ে আমাদের কাছে, আমাদের মধ্যে ফিরে আসুন। এর মধ্যে সরকারের দিক থেকে আমরা দেখেছি এবং বিভিন্ন ক্ষেত্র থেকে দেখেছি যে হাদিরকে কে গুলি করলো, কেন গুলি করলো, এগুলো নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। সেই আলোচনাগুলোতে আমরা একটু অংশ নিতে চাই। যেমন ধরা যাক, গুলিটা কে করলো? এখন পর্যন্ত যতটুকু দেখা গেছে সিসিটিভিতে যে একটা ওসমান হাদি যাচ্ছিলেন একটা ব্যাটারি চালিত রিক্সা দিয়ে, তার পাশে দিয়ে ডান দিক দিয়ে যে একটা মোটর বাইকে 2 জন ছিল, পেছনের জন গুলি করেছে এবং গুলিটা অব্যর্থ ছিল, নিশানা অব্যর্থ ছিল। এটা দেখে অনেকে ভাবছেন উনি কি কোনো প্রশিক্ষিত ব্যক্তি, একটা চিন্তা আছে। আবার ওই ছবিতে যেগুলো দেখা যাচ্ছে বেশ কিছু বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি পাওয়া গেছে। এই ছবিগুলো দেখে তার হাতে কি একটা ঘড়ি ছিল, ঘড়িটা দেখে পুলিশ এবং অন্যান্যরা বলছেন যে এই লোকটার নাম হলো ফয়সাল করিম দাউদ খান। এই লোকটা একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে ছিল এবং গত জুলাই, এই বছর আগের বছর 24শে জুলাই ছাত্রলীগের বিভিন্ন মিছিলে তাকে দেখা গেছে। একটা ছবি আমি দেখলাম যে একজন লোক বাইক চালাচ্ছে, তার পেছনে সে বসে আছে। পেছনে বসে দেখতে সে পছন্দ করে বোধহয়, আমি জানি না ঠিক। পেছনে বসে আছে এবং বসার ভঙ্গি, চেহারা, এবং এটার মধ্যে অবশ্য হাদির এখানে বসে, তার মাথায় হেলমেট ছিল। তো মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে এই লোককে। এবং ছাত্রলীগের উনি সেন্ট্রাল কমিটিতেও ছিলেন। এখন একে ধরার জন্য পুলিশ সন্দেহে খুঁজছে এবং তাদের মতো করে তারা ব্যবস্থা করছে। এর মধ্যে সরকার 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে তাকে ধরিয়ে দেওয়ার জন্য। আমি নিজে আশাবাদী কারণ আমার কাছে মনে হয়েছে পুলিশ তাকে খুব দ্রুতই ধরে ফেলবে। সীমান্তগুলিতেও খুব কঠোর একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা, যাতে সে বেরিয়ে যেতে না পারে। নানাভাবেই তাকে ধরার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমার মন বলছে যে সে আজকালকের মধ্যে ধরা পড়ে যাবে। আমি জানি না কি হবে, তবে আমি আশা করি ধরা পড়া উচিত, কারণ ধরা না পড়লে একটা বড় ক্ষতি হয়ে যাবে। সেই ক্ষতিটাকে আমি একটু পরে বলছি। এখন প্রশ্ন হলো, এই ফয়সাল করিম দাউদ খান লোকটা কে? আগেই বলেছি সে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে ছিল, বিগত সরকারের সঙ্গে সে পাওয়ারফুল লোক ছিল। বিগত সরকারের অনেকগুলো বিভিন্ন রকম বাণিজ্যিক কর্মকাণ্ড ঠিকাদার হিসেবে সে কাজ করেছে, টাকা পয়সাও ছিল। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো, একটু অবাক করা বিষয় হলো যে শরীফ ওসমান হাদির সঙ্গেও তাকে দেখা গেছে। শরীফ ওসমান হাদির যে ইনকিলাব মঞ্চের যে অফিস আছে, সেই অফিসে তার যাওয়া আসা ছিল, তার পাশে বসে তার সঙ্গে কথা বলতে পারে, তার খুব ঘনিষ্ঠভাবে তার পাশে একবার বসে থাকতেও দেখা গেছে। এবং তার যে নির্বাচনী যে টিম ছিল, প্রচারণা টিম হাদির, সেই টিমের সঙ্গেও সে জড়িত ছিল। তার মানে সে শরীফ ওসমান হাদির বেশি ঘনিষ্ঠ ছিল।
কি করে হলো? ছাত্রলীগের এত বড় একটা জঙ্গি নেতা, হ্যাঁ, সে কিভাবে শরীফ ওসমান হাদির সঙ্গে এত ঘনিষ্ঠ হয়ে গেল? জঙ্গি বললাম কেন? সে কিন্তু অস্ত্র মামলায় আটকও হয়েছিল। এবং ইন্টারেস্টিং হলো, এই সরকারের আমলে, এই বছরের এই 2025 সালের শুরুর দিকে, ফেব্রুয়ারির দিকে সে কিন্তু আদালত থেকে জামিনও পেয়েছে অস্ত্র মামলায়। এবং এই সংক্রান্ত কিছু কাগজপত্র আমরা দেখতে পেলাম, যে জামিনের যে সেই কাগজটা, সেখানে আমরা দেখলাম তার পক্ষে উকিল যারা ছিলেন তারা আবার বিএনপি দলীয় বড় উকিল তারা ছিলেন আর কি, তারা তাকে মুক্ত করার জন্য আবেদন করেছিলেন, মুক্ত করে জামিন নিয়ে এসেছেন। তো যে ছেলেটা অস্ত্র মামলায় আটক হলো, সে আবার জামিনও পেয়ে গেল, সে আবার অস্ত্র দিয়ে হাদিকে মারলো। তারও যে বড় কথা হলো, হাদি কি জানতো না এই লোকটাকে? এই লোকটা যে ইয়ের সঙ্গে, ছাত্রলীগের সঙ্গে ছিল, এটা কি হাদি জানতেন না? না জানা তো কোনো কারণ নেই, কারণ সে তো আপনার বেশ প্রকাশিত নেতা, সবাই তাকে চিনত, এবং সে আদালত থেকে বেরিয়ে এসেছে, তাকে উনি তার পাশে বসতে দিলেন কেন? এগুলো কিন্তু অনেকগুলি বিষয় আছে। আবার আরেকটা ছবিতে দেখলাম, সেই ছবিটা সত্য মিথ্যা জানি না, অনেকে বলছে নাকি AI দিয়ে তৈরি করা হতে পারে, আমি জানি না ঠিক। সেই ছবিতে দেখলাম সাদিক কায়েমের সঙ্গে বসে সে বেশ হাসি ঠাট্টার মতো করছে, খুব দুজনে বেশ উচ্চ অবস্থায় বসে আছে, এই ধরনের একটা ছবি দেখলাম। তবে এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে, এটা হয়তো AI দিয়ে তৈরি করা হতে পারে, আমি বলতে পারবো না, কারণ আজকে সোশ্যাল মিডিয়াতে খুব দ্রুত অনেক কিছু চলে আসে, আমি ঠিক ক্লিয়ার না। তো যাই হোক, এখন প্রশ্নটা হলো, আমরা যেটা দেখলাম যে ছাত্রলীগের অনেকে কিন্তু এখন যা নাকি এরকম বড় বড় অবস্থায় ছিল, তারা কিন্তু এদের সঙ্গে কিভাবে মিলে যাচ্ছে, কিভাবে জড়িয়ে যাচ্ছে। এই যে জড়িয়ে যাওয়ার বিষয়গুলো, এগুলো কেন, এটা কেমন রাজনীতি? এবং এই রাজনীতিকে আমি ভালো রাজনীতি মনে করি না, এবং এই রাজনীতির এই যে আপনার একটা মন্দ রাজনীতি, তারই ফল কিন্তু হাদিকে ভোগ করতে হলো, একটা জীবন মৃত্যু সন্ধিক্ষণে থেকে চলে যেতে হলো। তো এটা নিয়েও চিন্তা করা কিন্তু বিষয় আছে। এখন এই যে ছেলেটা এই এতটাই আপনার পরিচিত ছিল, তার সঙ্গে সে সাবেক প্রেসিডেন্ট হামিদ সাহেবের সঙ্গে তার ছবি আছে, আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তার ছবি আছে, তার সেদিকে সর্বব্যাপী আওয়ামী লীগের বড় নেতাদের সঙ্গে ছবি আছে, আবার হাদির সঙ্গে ছবি আছে, সাদিক কায়েমের সঙ্গে ছবি আছে। তো এই ধরনের লোকটা সব জায়গায় সবসময় থাকতো, আগেই থাকতো, এই জিনিসগুলো কিন্তু আলোচনা আসবে। এখন আমি যে প্রশ্নটা আসলে করতে চাই, যেটা খুব জরুরি প্রশ্ন, সেটা হলো হাদিকে গুলি খেতে হলো কেন? হাদিকে হত্যা প্রচেষ্টা করা হলো কেন? হাদিকে হত্যা প্রচেষ্টাটা কারা করলো? দেখুন, হাদির সম্বন্ধে কালকে আমি বলেছিলাম, হাদি যা কিছু বলে খুব উচ্চকিত স্বরে বলে, বেশ আপনার অ্যাগ্রেসিভ ভঙ্গিতে বলে। এই ভঙ্গিটা অনেকে পছন্দ না, তার কিছু কিছু কথা খুবই গায়ে লাগার মতো, অনেক সময় আপত্তিকর আমার কাছে মনে হয়েছে, সেটা একটা কথা। কিন্তু সেগুলো তো সে নতুন বলে না, সে তো অনেক আগের থেকেই বলে। তাহলে যদি আপনি তাকে মারতে চাইতেন, তো তখনই মারতে চাইতেন, তো তখন না মারতে চেয়ে যেদিন তফসিল ঘোষণা করা হলো, তার পরের দিনটাকে আপনি বেছে নিলেন কেন? এটা কিন্তু একটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে কি তফসিল ঘোষণার সঙ্গে হাদিকে অ্যাটাক করার কোনো একটা সম্পর্ক আছে? দেখুন, আরেকটা কথা বলি, আমি একটা ভিডিও দেখেছি, নিশ্চয়ই আপনারাও দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখাই যায়, যে হাদি যখন প্রথম গুলিটা খেলেন আর কি, গুলি খাওয়ার পর তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল রিক্সায় করে দ্রুত বেগে, তখন কেউ একজন এটাকে লাইভ করছিল ফেসবুকে। দেখুন, ওই সময়ে তার সঙ্গে যারা ছিল তারা তো কেউ প্রফেশনাল লোক না, এত রক্ত পড়ছে, মাথা একদিক দিয়ে হাত দিয়ে মাথাটাকে ঢেকে রেখেছে, যেখানে গুলিটা লেগেছে ঢেকে রেখেছে। এই অবস্থায় কেউ কি লাইভ করার কথা ভাবতে পারে? কেউ একজন লাইভ করছিল ফেসবুকে, এবং সেই লাইভের ছবিটা আমি দেখলাম। এবং সেই লাইভ যে করছিলেন, তিনি আবার বলছিলেন, উচ্চারণ করছিলেন যে ঢাকা 8-এ হাদি ভাই প্রার্থী হওয়ার কারণে তাকে আজকে গুলি করা হলো। দেখুন, হাদির জীবন মৃত্যু নিয়ে আলোচনা হচ্ছে, সেই সময় লাইভ করে এই রাজনীতির কথাটা এবং এটাকে কারণ হিসেবে উল্লেখ করাটা, এটা কি আপনাদের কাছে একটু মতলবী